রান্নার অতি সাধারণ উপকরণ আলুকে এবার অসাধারণ সম্ভাবনার গল্পে রূপ দিয়েছেন এক বাংলাদেশি নারী। অভাব, সংগ্রাম আর প্রতিকূলতাকে পেছনে ফেলে তিনি আলু দিয়ে তৈরি করছেন ১১২টিরও বেশি ভিন্ন স্বাদের খাবার। আলুর পায়েস থেকে ডেজার্ট, আচার থেকে পিঠা, তার উদ্ভাবনী উদ্যোগ আজ শুধু লাখ টাকার আয়ের পথে খুলে দেয়নি, অনুপ্রেরণা জুগিয়েছে অসংখ্য নারী উদ্যোক্তাকেও। মুন্সিগঞ্জ প্রতিনিধি জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মনোয়ারুল হক মনি। আলুর পায়েস, আলুর পিঠা, আলু দিয়ে বানানো ডেজার্ট, আলুর আচার, এসব শুনলে যে কেউ অবাক দৃষ্টিতে তাকাবেন। তবে সত্যি সত্যি আলু দিয়ে বানানো হচ্ছে এসব খাবার। ওনারা অবাক হয়ে যাচ্ছে যে আলুর তৈরি খাবার এত মজা, আলুর মিষ্টি এত মজা। তো তারা বলে যে এগুলো কিভাবে সম্ভব। আমি আলু দিয়ে একটা সেমাই তৈরি করে ওটা মানে পায়েসের মতো সেল করি, তো ওটা আমাদের ডেজার্টের মতো বাচ্চারা অনায়াসে দেখি খাচ্ছে। তো তারা অবাক হয়ে যায় রীতিমতো যে আলুর তৈরি খাবার আর সেগুলো এত মজা। আলু দিয়েই তৈরি হচ্ছে ১১২ পদের খাবার। অবিশ্বাস্য হলেও এমন কাজ বাস্তবে করে দেখিয়েছেন বাংলাদেশি একজন নারী। আস্তে আস্তে আমার আইটেমগুলো বাড়াতে থাকি। মার্কেটে যেইগুলো ভালো চলে, যেমন আলুর ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস, এরপরে হচ্ছে কাবাব, কাটলেট, আলু দিয়ে মানে যা করা যায়। আমি চিন্তা করলাম যে মাংস দিয়ে যদি কাবাব করা যায়, তো আলু দিয়ে আমি ট্রাই করে দেখি। তো দেখলাম আলুর কাবাব গুলা, কাটলেট গুলা, এরপর হচ্ছে মাংস পুলি পিঠা, ঝাল পুলি পিঠা, এগুলো তো আমি আলু অ্যাড করা শুরু করি। রুল, সব ভেজিটেবল রুলটাও আমি আলু দিয়ে করি। এভাবে করতে করতে হচ্ছে আমি আলু দিয়ে এখন ১১২+ আইটেম আমি করেছি। এক আলু দিয়েই ১১২টিরও বেশি খাবারের পদ তৈরি করছেন রাবেয়া আক্তার রিঙ্কি। তার প্রতি মাসের ইনকাম এখন লাখ টাকা ছাড়িয়েছে। এর পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করছেন। বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত। এখানে আলু দিয়ে অনেক রেসিপি করা হয়েছে। আলুর মিষ্টি, আলুর চানাচুর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আলুর চানাচুর, এটা বানানো হয়েছে। আলুর চানাচুর, আলুর মিষ্টি, আলু থেকে হচ্ছে আলুর আচার, হ্যাঁ, আলুর রোল, অনেক কিছু বানানো হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, কাটলেট, তো সবকিছু এখানে আলু দিয়ে শেখানো হয়েছে। আপনি বললে তো বিশ্বাস করবেন না, আমার এমনও মাস যায় আমি লাখ টাকার উপরে ইনকাম করি। সত্যি কথা, এটা এমনও মাস যায় আমি লাখ টাকা ইনকাম করি। আবার এমনও সময় যায় যে আমার সারা দিন সারা রাত ব্যস্ততার মধ্যে কাটে, আমি ঘুমানোর সময়টা আমার কাছে থাকে না। এক সময় রাবেয়ার স্বামীর কাপড়ের ব্যবসা ছিল, তবে ক্ষতির মুখে ব্যবসা ছেড়ে তিনি বিদেশে কাজ করতে যান। এরপর করোনার সময় তার প্রবাসী স্বামী ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়েন। তার উপর শ্বশুরবাড়িতে জমি সংক্রান্ত একটা মামলা চলার কারণে সমস্যা আরো বেড়ে যায়। আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের বিজনেস ছিল, কাপড়ের দোকান ছিল। তো তারপরে হচ্ছে কাপড়ের দোকানে উনি লস করার পরে ওনাকে হচ্ছে ফ্যামিলি থেকে বাহিরে পাঠিয়ে দেয়। তো বাহির থেকে করোনাকালীন সময় আমার হাজবেন্ড ছুটিতে আসে। আসার পরে লকডাউনের কারণে আমার হাজবেন্ড আর যেতে পারে না। যেতে না পারার কারণে আমরা অনেক সমস্যায় পড়ে যাই। সেটা হচ্ছে আমার হাজবেন্ডের আমাদের জমি সংক্রান্ত শ্বশুরবাড়িতে একটা মামলা চলতেছিল। সংসারে অভাব, জমি সংক্রান্ত মামলার খরচ, মাথা গোজার ঠাঁই হারানোর শঙ্কা, সবকিছু মিলিয়ে তখন যেন তাদের জীবন থমকে গিয়েছিল। নতুন করে সবকিছু শুরু করার তাগিদে তখন তারা সেই জটিল পরিবেশ থেকে বের হয়ে যান। তো ওই মামলার খরচটা সম্পূর্ণ হচ্ছে ফ্যামিলি থেকে, যেহেতু আমার হাজবেন্ড তখন দেশে, আর উনি ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দিতে পারতেছিল না, কোনো খরচ বহন করতে পারতেছিল না। তো তার উপর হচ্ছে ফ্যামিলি থেকে মামলাটা ওনার ঘাড়ে চাপায় দেয়। মামলা আমাদের ঘাড়ে চাপানোর পরে আমরা হচ্ছে খুব সমস্যায় পড়ে যাই। এরপরে হচ্ছে এক পর্যায়ে ঝগড়া হয় বা ফ্যামিলিতে বিভিন্ন আমাদের কটু কথা শুনতে হয়। তো আমরা রাগ করে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাই আর বলি যে না, আমরা মামলা মোকদ্দমা এগুলো আর চালাতে পারবো না, আমরা এখানে আমাদের থাকা সম্ভব না। আমরা দুজন ডিসিশন নিই এবং আমরা সেদিনই বাসা থেকে বের হয়ে আসি। রাবেয়ার স্বামীর পকেটে তখন ছিল মাত্র ২,০০০ টাকা। মুন্সিগঞ্জ শহরে এসে একটা ভাড়া বাসায় উঠে নতুন করে সংসার সাজান তারা। তবে স্বামীর স্বল্প বেতনে তাদের জীবন চালানো খুবই কঠিন হয়ে পড়ে। কোনো কিছুই কোনো মানে প্ল্যানিং ছাড়া আমরা যেহেতু বের হয়ে যাই, মুন্সিগঞ্জে আসার পরে হচ্ছে আমাদের কিভাবে, কোথায় থাকবো, কোথায় খাবো, কি খাবো, বাচ্চাদের নিয়ে কি করব, একটা খুবই সংকটে, আর্থিক সংকটে পড়ে যায়। এরপর হচ্ছে আমার হাজবেন্ডের পকেটে তখন ২,০০০ টাকা ভাইয়া। আমার মানে মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। তো ওর ছোটখাটো একটা জব হয়, জব হওয়ার পরে যে টাকাটা বেতন পায় সেটা দিয়ে আমাদের কোনোভাবেই হচ্ছিল না। তখন আমার হুট করে মাথায় আসলো যে আমি কিছু একটা করি। প্রতিবেশী ভাবির কাছ থেকে ৩,০০০ টাকা ধার নিয়ে রাবেয়া তার উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ফেলেন। আমার পাশের রুমের ভাবির সাথে হচ্ছে আমি আমার কথাগুলো শেয়ার করি। সে ভাবি বলল যে তুমি যেহেতু রাবেয়া ভালো রান্না করতে পারো, তো তুমি কিছু একটা করে অনলাইনে সেল করতে পারো কিনা। তো আমি তারপরে হচ্ছে প্রথমে পাশের ফ্ল্যাটের ভাবির থেকে হচ্ছে ৩,০০০ টাকা ধার নিয়ে হচ্ছে আমি
কিছু মালামাল কিনে আনি, যেগুলো দিয়ে হচ্ছে আমি আমার খাবারগুলো মেক করব। এরপরে হচ্ছে আমি প্রথমে চিন্তা করলাম যে আলু নিয়ে কিছু করা যায় কিনা, যেহেতু আলুর একদম দাম একদম কম, সস্তা, এবং মুন্সিগঞ্জে যেহেতু আলুগুলা ফেলে দেওয়া হচ্ছে, তো আমি আলুটা নিয়ে যদি শুরু করি, আমার এখানে অনেক টাকাও আলু কিনতে লাগতেছে না, আমি আলু নিয়ে কাজ করতে পারি কিনা দেখি। তবে রাবেয়া একদম শুরুতে রসুনের আচার ও খাঁটি সরিষার তেলের প্যাকেজ নিয়ে ফেসবুকে পোস্ট করেন। তো আমি প্রথমে চিন্তা করলাম যে হুট করে যদি আমি আলু দিয়ে কিছু বানায় বিক্রি করতে যাই, সেটা মানুষ অন্যভাবে নিবে। তো আমি প্রথমে রসুনের আচার আর হচ্ছে তেল, খাঁটি সরিষার তেল, এরকম একটা প্যাকেজ দিয়ে হচ্ছে ফেসবুকে পোস্ট করলাম। এরপর তিনি ফ্রেঞ্চ ফ্রাই সহ বেশ কয়েকটি পদের খাবার তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করেন। এরপরে হচ্ছে আমি আলুটা নিয়ে কাজ করা শুরু করলাম। তো আলু নিয়ে টুকটাক আমি আমার ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমগুলো যেগুলো মার্কেট অ্যাভেলেবেল, এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে আমি প্রথমে মেক করি এবং বিক্রি করি। পরে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তিনি ছোট একটি দোকান দেন। সেখানে যাওয়ার পর ক্রেতাদের অভাবনীয় সাড়া ও গভীর আস্থা তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে। মুন্সিগঞ্জে একটা স্কুলের সামনে একটা দোকান নেই, তো সেখানে সেই দোকানটা নেওয়ার পরে স্কুলের গার্ডিয়ান প্লাস বাচ্চারাও অনায়াসে খাবারগুলো দেখতেছি যে খাচ্ছে, এবং ওনারা ফিডব্যাক খুব ভালো দিচ্ছে। আলুর তৈরি অভিনব খাবার দ্রুতই নজর কাড়ে সরকারি বিভিন্ন দপ্তরের। যুব উন্নয়ন অধিদপ্তর তাকে দক্ষ প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করেছে। স্কুলটা হচ্ছে মোটামুটি জেলার মধ্যে সবচেয়ে বেস্ট স্কুল। তো সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন অধিদপ্তরের যারা আছে তাদের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়াশোনা করে। তো এরপরে হচ্ছে যুব উন্নয়ন থেকে আমাকে কল করে তাদের অফিসে ডাকা হয়। এরপরে হচ্ছে যুব উন্নয়নের থেকে যখন ডাকলো আমাকে, তখন তারা বললো যে আমি আলু দিয়ে কি কি আইটেম বানাতে পারি। তো তাদেরকে বললাম, তো তারা আমাকে ট্রেনার হিসাবে নিযুক্ত করে তাদের এখানে। কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় 12 দিন ব্যাপী অন দ্য জব প্রশিক্ষণ শেষে তিনি ফ্রেঞ্চ ফ্রাই, চিপস ও অন্যান্য খাদ্য তৈরির আধুনিক যন্ত্রপাতি উপহার পান। এরপর আরো বড় পরিসরে আলু দিয়ে বানানো বিভিন্ন খাবার প্রস্তুত করা শুরু করেন। কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমি একটা পার্টনার প্রকল্পের আওতায় একটা ট্রেনিং করি, অন দ্য জব প্রশিক্ষণ 12 দিন ব্যাপী। তো সেখান থেকে হচ্ছে ট্রেনিং করে আসার পরে আমাকে আলুর তৈরি খাবারগুলো তৈরি করার জন্য বিভিন্ন মেশিনারিজ দেওয়া হয়, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, কাটার, ভাজার, ড্রায়ার, চিপস তৈরি করা। তো সেখান থেকে আমার আলুর প্রোডাকশন গুলো আরো বেশি হচ্ছে। আমি চিপসটা ওই মেশিনে একদম সহজলভ্য হয়ে গেছে। ওইখানে ইনস্ট্যান্ট চিপসটা যখন আমি তৈরি করে দেই, বাচ্চারা বাজারের চিপসের চেয়ে ওই চিপসটা খুব ভালো খাচ্ছে। সরকারি মেলা ও উদ্যোক্তা প্রদর্শনীতে আলুর পায়েস, পিঠা, ডেজার্ট, আচার সহ 70টিরও বেশি খাদ্য সামগ্রী প্রদর্শন করে রাবেয়া প্রথম পুরস্কার অর্জন করেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় আলুর পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার নিয়ে প্রদর্শনী ও প্রশিক্ষণও পরিচালনা করেন। যুবনান থেকে একটা মেলা অ্যাটেন্ড করি। ওই মেলা অ্যাটেন্ড করার পরে হচ্ছে আমাদের ডিসি স্যার ওই মেলা ভিজিটে আসে। ভিজিটে আসার পরে ডিসি স্যারকে যখন জিজ্ঞাসা করছি যে এগুলো কি, তা আমি বললাম যে ম্যাডাম এগুলো আলুর পায়েস, এটা আলুর পাটিসাপটা পিঠা, এটা আলু দিয়ে করা ডেজার্ট। তো উনি দেখে খুব অবাক হয়ে গেছে, এটা আলুর আচার। তো বলতেছে আলুর তৈরি পিঠা, উনি অনেকটা আলুর পুলি পিঠা, অনেক অবাক হয়ে গেল। এরপরে উনি বলতেছে যে আলু দিয়ে এগুলো হয়। পরে আমি ওনাকে বললাম যে ম্যাডাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমার একটু খাবার এখান থেকে টেস্ট করে দেখেন। তো উনি খাবারটা টেস্ট করে ভাইয়া একদম অবাক হয়ে গেছে। বর্তমানে বাজারে আলুর ভেজাল পণ্যে সয়লাভ হয়ে আছে। আলুর এসব নির্ভেজাল পণ্য ঠিকমতো বাজারজাত করতে পারলে এর বিপুল চাহিদা তৈরি হবে বলে মনে করেন এই কর্মকর্তা। আমাদের স্কুল কলেজের ছোট বাচ্চারা যে চিপসগুলো খায়, এগুলো অধিকাংশ সময় কিন্তু স্বাস্থ্যসম্মত না। কিন্তু যদি আমাদের এই যে পটেটো চিপস যদি আমরা বাজারে প্রসার করতে পারি, তাহলে বাচ্চারা যেমন একটা অথেন্টিক এবং স্বাস্থ্যসম্মত পটেটো চিপস তারা খেতে পারবে, এবং এই ভেজাল থেকেও তারা নিরাপদ থাকতে পারবে। আর এখানে আসলে মূলত আমি সম্ভাবনা দেখতেছি যে প্রত্যেকটারই সম্ভাবনা আছে। বাংলাদেশ যেহেতু বিপুল জনসংখ্যার একটি দেশ, আপনার নতুন কোনো কিছু আনলেই বাজারে আস্তে আস্তে এটার একটা চাহিদা তৈরি হবে। শুধু ব্যবসা নয়, আলুর স্টার্চ নিয়েও চালিয়ে যাচ্ছেন নিজস্ব গবেষণা। তার দাবি, আলুর স্টার্চ বেকিং পাউডার ও খাবার সোডার প্রাকৃতিক বিকল্প হিসেবে সফলভাবে ব্যবহার করা সম্ভব, যা ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তো সেখান থেকে আমি রিসার্চ করলাম একটা জিনিস, যে আলু দিয়ে বেকিং এর কাজটা হয়ে যায়, আলু দিয়ে সোডার কাজটা হয়। সোডাতে যেহেতু প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো আমি আলুর যে স্টার্চ পাউডারটা সেটা দিয়ে কিন্তু
পিঠা তৈরি করা যায়। আপনার চিতই পিঠা, তারপরে হচ্ছে আপনার ওটাকে কি বলে, আমাদের মুন্সিগঞ্জের ভাষায় ওটাকে পোয়া পিঠা বলে। তো পোয়া পিঠাতে কিন্তু সোডা দিতে হয়, খাবার সোডা। চিতই পিঠা শীতের দিনে ওটাতে কিন্তু ফুলানোর জন্য ওটা ব্যবহার করা হয়। এরপরে বেকিং এর জন্য, কেক তৈরি করার জন্য কিন্তু আমরা বেকিং পাউডার ইউজ করি। কিন্তু ভাই আপনি জানেন যে এখন আমি দেখলাম যে আমি যে কেক মানে বেকিং এর আইটেম গুলো করতেছি, সেখানে হচ্ছে আপনার ওই আলুর স্টাচটা দিয়ে আমার বেকিং এর কাজ হয়ে যাইতেছে। বর্তমানে ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস, কাটলেট, কাবাব, ভেজিটেবল রোল, মাংসের পুলি পিঠা সহ 112টিরও বেশি আলুর খাদ্য সামগ্রী তৈরি করছেন তিনি। নিজের 2 সন্তানের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের সরকারি ও বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন। আত্মকর্মসংস্থানের জন্য যেগুলো প্রয়োজন ওইগুলি সবসময় যাতে আমরা স্বাবলম্বী হতে পারি, কিছু করতে পারি নিজের জন্য এবং নিজেদের পরিবারের জন্য।